জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 52 আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সরকারের দেয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ বলেও পর্যবেক্ষণে বলেন হাইকোর্ট। 2004 সালে 21 আগস্ট হামলার পরদিন 2টি মামলা হয় মতিঝিল থানায়। মামলার 4 বছর পর 22 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআই এর ডিজি রেজ্জাকুল হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয়, সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে, এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে এই দিলেন বিরোধী দলীয় নেত্রী, তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন, এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন। 111-এর সময় মহিন আহমেদ ফখরুদ্দিন আপনার আমলে চার্জশিট দিয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। কাকে নিয়োগ করেছে? আব্দুল কার আকান, যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময়। তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, দলীয় মনোনয়ন চেয়েছিল সেই সময়, এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পুনর্বহাল করে তাকে তদন্তের দায়িত্ব দিয়েছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে। 21শে আগস্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত ছিল। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হামলার দায় বিএনপির ওপর চাপিয়েছিল এবং একটা মিথ্যা মামলা তৈরি করে ফাঁসানো হয় তারেক রহমানকে। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আদালতের দেয়া রায়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একবারে ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী জানান, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। এই 17 বছরে কিন্তু তারা সরকারের পক্ষ থেকে
কোনো এই আদালতে সাবমিট করতে পারে নাই, জমা দিতে পারে নাই, এবং সেই প্রক্রিয়াই কিন্তু আজকে এই বিজ্ঞ আদালত এই রায় দিল যে যেহেতু সরকারের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের পক্ষে কোনো রকমের প্রমাণ, কোনো রকমের সাক্ষী বা কোনো রকমের কিছু দেখাতে পারেনি, তার জন্য আজকে এই মামলাটি খারিজ করে দেওয়া হলো। শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসন আমলে বছরে অন্তত $16 বিলিয়ন পাচার হয়েছে। শ্বেতপত্রে এ তথ্যই উঠে এসেছে। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই প্রতিবেদনকে ঐতিহাসিক উল্লেখ করে শ্বেতপত্র দ্বারা উন্মোচিত হবে আওয়ামী লীগ আমলের অর্থনীতির দুরবস্থা। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আগামীকাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই প্রতিবেদন। এ সময় প্রধান উপদেষ্টা কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি জনসম্মুখে আসা উচিত। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে এটি অন্তর্ভুক্ত করা উচিত। 400 পৃষ্ঠার এই শ্বেতপত্রে উঠে আসে 7টি মেগা প্রকল্পের প্রতিটিতে 10,000 কোটি অপচয় হয়েছে। গত 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। সরকারি সেবা নিয়ে দেশের মানুষ সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সচিবালয়ে কমিশনের 12তম সভা শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সবচেয়ে বেশি অনিয়মের চিত্র পাওয়া গেছে ভূমি ও রেজিস্ট্রি অফিসে। সারা দেশ থেকে জনমানুষের মতামত নিয়ে ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবনা জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা? এই জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি। পাবলিক যেহেতু জানতে চায়, অল্টারনেটিভ আমরা সাজেশন দিব, গভর্নমেন্ট যেটা নেয়। পাবলিক হিয়ারিং গুলো করছে, সেখানে মানুষ বিভিন্ন ধরনের সমস্যা বলছে, তো এটা তো ক্যাটাগরাইজ করে এই মুহূর্তে বলা সম্ভব না। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা, তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। তো সন্তুষ্ট না, তো এটা বুঝাই যাচ্ছে, নাইলে তো সরকার পরিবর্তন হতো না দেশে। সন্তুষ্ট না বললেই তো এই কমিশন হয়েছে। আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক, সেই জন্য আমাদের একটু সময় লাগছে। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতান্ত্রিক জবাবদিহিতার ক্ষেত্রে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির ভূমিকা গুরুত্বপূর্ণ, যা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিপিডির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাখালীর ব্র্যাক সেন্টারে ভার্চুয়ালি যুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সিপিডি সবসময় কথা বলেছে। এই সময়েও সিপিডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সিপিডি বিভিন্ন সময়ে নিয়মিত নীতি সংলাপের আয়োজন করে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। এই কারণে এই প্রতিষ্ঠানটি সবসময় আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে ও দেশ ও দেশবাসীর কল্যাণে অবদান রেখে যাবে। জুলাই গণঅভ্যুত্থানে ভারতীয় গণমাধ্যমগুলো অখুশি বলেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বিকেলে ব্র্যাক সেন্টারে সিপিডির 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। 15 বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ তৈরি হয়নি আক্ষেপ করে তিনি আরও বলেন, এ সময় সম্পর্ক তৈরি করার এখনই সময়। The media, particularly in India, had been very unhappy, I would say, with the revolution that has taken place.
But now it has turned into in a sort of organized propaganda, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed. দেশে এখন অস্থিরতা বিরাজ করছে, তাই দেশ গঠনে ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে দলের কর্মী সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বলেন, জামায়াত মর্যাদাশীল বাংলাদেশ চায়, যে দেশকে অন্য দেশ বন্ধু হিসেবে দেখবে, প্রভু হিসেবে নয়। কর্মী সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল, কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে প্রাথমিক জয় লাভ করেছে ছাত্র জনতা, কিন্তু এখনও যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রোববার আমার দেশ পত্রিকার স্থায়ী কার্যালয়ের সামনে ইনকিলাব মঞ্চের শহীদী সপ্তাহ উপলক্ষে জুলাই গ্রাফিতি ও পুনর্লিখন কর্মসূচি বিপ্লবের বর্ণ আঁকি উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে কুৎসা রটনা করছে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ছাত্র জনতার আন্দোলনে সহযোদ্ধাদের। এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররাও গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণ করেন। এতে অংশ নেন নাট্য নির্মাতা মাহবুবুর রশিদ বান্না ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ সহ ইনকিলাব মঞ্চের সদস্যরা। সম্পাদক মাহমুদুর রহমান। এই এত বড় একটা গণঅভ্যুত্থান হলো আমাদের ইয়েতে, তো অন্যায়ভাবে যেগুলো মুছে দেওয়া হচ্ছে, আমরা চাই যে এটা না হোক। তো এরা বারবার মুছবে, আমরা বারবার আঁকবো। ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষে বিজয় র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিজয় র্যালিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। র্যালিটি অপরাজেয় বাংলা পার হয়ে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে এসে শেষ হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। বিজয় র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি নিয়ে আগামীর যাত্রা শুরু করবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধভাবে কাজ করবে। ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ বিজয়ে নতুনভাবে উদযাপন বাড়াবে জাতিকে। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে এর থেকে উত্তরণ ঘটবে। সকালে ঢাকা সেনানিবাসে এ কথা বলেন তিনি। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ করা হয়। বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান, যার মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন
অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক পেয়েছেন। খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের স্বজনদের খোঁজ খবর নেন ও শুভেচ্ছা উপহার তুলে দেন সেনাপ্রধান। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। দেশের শান্তি রক্ষায় দিন-রাত আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীকে যুগোপযোগী এবং প্রযুক্তি সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা নিশ্চিত ও সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রোববার পটুয়াখালীর বানৌজা শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলেন নৌবাহিনী প্রধান। অনুষ্ঠানে নৌবাহিনীর বীরত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে জানান, সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। সক্ষমতা বাড়াতে নতুন ঘাঁটি, উন্নত জাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চালু রয়েছে। এ সময় নতুন নাবিকদের যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা ও সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। বর্তমানে ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা অর্জনের অংশ হিসেবে নতুন ঘাঁটি, জাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নাবিক প্রশিক্ষণ স্কুলে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়নে তোমরা অবদান রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। প্রায় 9 মাস পর সেন্ট মার্টিনে গেল পর্যটকবাহী জাহাজ। সকাল 10টার দিকে শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে 653 জন যাত্রী নিয়ে জাহাজ এমভি বারোয়াউলিয়া সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। নতুন নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিন যেতে হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হচ্ছে। বঙ্গোপসাগর হয়ে দ্বীপে পৌঁছাতে জাহাজটির সময় লাগে প্রায় 6 ঘন্টা। এখন পর্যন্ত এ রুটে 3টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। অক্টোবরে পর্যটন মৌসুম শুরু হলেও মিয়ানমারের অস্থিরতার জের সহ নানা প্রশাসনিক জটিলতায় বন্ধ থাকে জাহাজ চলাচল। দীর্ঘদিন পর এই রুটে জাহাজ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে। কক্সবাজারে এসে 4 দিন অপেক্ষা করছি সেন্ট মার্টিন যাওয়ার জন্য। সো গতকালকে যখন শুনছি সাথে সাথে টিকিট কেটে ফেলছি। আমরা ঢাকা থেকে আসছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসছি। কক্সবাজার থেকে ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করে সেন্ট মার্টিন যাচ্ছি। আমরা যদি স্মুথলি ট্যুরে জাহাজগুলো যদি পাঠাইতে না পারি তো পর্যটকরাই হয়রানি হবে। প্রায় 6 ঘন্টা লাগবে এখান থেকে সেন্ট মার্টিন যেতে। আমি নিজেই গতকাল রাত 1টা বাজে আমি যেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি তারা আমাকে ট্রাভেল বাসটা পাঠিয়েছে। বাট এখানে আসার পরে দেখলাম যে না, পরিবেশ সুন্দর, সবাই মিলে যাইতে পারতেছি, খুলতেছে সেন্ট মার্টিন, আমার সৌন্দর্য দেখতে পারবো, সেন্ট মার্টিন সবাই মিলে উপভোগ করতে পারবো, খুব আনন্দ লাগছে। সামগ্রিক প্রিপারেশন নিয়ে সরকারের সকল অনুমোদন নিয়ে আজকে প্রথমবারের মতন একটি জাহাজ ছেড়ে যাচ্ছে। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মোংলা বন্দরের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে কবুতর ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর
ব্যবহারকারী সেরা প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট দেয়া হয়। এছাড়া গুরুত্বপূর্ণ অবদান রাখায় বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সম্মাননা ও বিদায়ী কর্মীদেরও ক্রেস্ট দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংস্কার প্রক্রিয়ায় আদিবাসী সহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তারা। রোববার ধানমন্ডির উমেন্স ডলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কথা বলেন তারা। এছাড়াও আদিবাসীদের সমস্যা যেহেতু রাজনৈতিক সমস্যা, তাই রাজনৈতিক সমাধানের মধ্য দিয়ে এর সুরাহা করতে হবে এবং সেনা শাসন প্রত্যাহারের দাবিও জানান বক্তারা। সেই সংরক্ষিত নারী আসনের কতজন আদিবাসী নারী প্রতিনিধিত্ব করবে, কতজন শ্রমিক নারী প্রতিনিধিত্ব করবে, কতজন প্রান্তিক নারী প্রতিনিধিত্ব করবে? নাই তো। জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন না, সংরক্ষিত প্রান্তিক জনগোষ্ঠীর আসন নিশ্চিত করা খুব জরুরি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির কতটি ধারা ভূমি, পার্বত্য চট্টগ্রামের সমস্যার মূল ছিল কি ভূমি সমস্যা। ভূমির সমস্যার সমাধান আজও হয়নি। অনেক বিষয়ে এক দলের সঙ্গে আর এক দলের বিরোধ আছে, কিন্তু আদিবাসী প্রশ্নে তাদের মনে হচ্ছে এক। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। এতে করে বছর জুড়েই ডেঙ্গুর দাপটে বাড়ছে প্রাণহানি। এডিস মশার কারণে শুধু ডেঙ্গু নয়, জিকা ভাইরাস এবং চিকনগুনিয়া বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রোববার সকালে সিডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেঙ্গুতে শক সিন্ড্রোমে মৃত্যুর হার বেশি, তাই ফ্লুইড ম্যানেজমেন্টের ওপর জোর দেওয়ার কথা বলেছেন বক্তারা। ডেঙ্গুর জন্য কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ না থাকায় নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না উল্লেখ করে দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে টেকসই পরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে জন্ম নিবন্ধন সার্টিফিকেট সহ বিভিন্ন সেবা পেতে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ উল্লেখ করে ওয়ার্ড সচিবদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রোববার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ওয়ার্ড সচিবদের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে নগরবাসীর প্রতি নালা নর্দমাতে আবর্জনা না ফেলার অনুরোধ জানান মেয়র। শাহাদাত হোসেন বলেন, কয়েকদিনের মধ্যে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতিও যাচাই করেন তিনি। আমদানি নয়, দেশের প্রাণী সম্পদ উৎপাদনকারীদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সাভারে দুপুরে এক বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে সদ্য শেষ হওয়া গবেষণা সমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে 2 দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। উপদেষ্টা ফরিদা আক্তার পশুপালনের মাধ্যমে নারী ক্ষমতায়নে উন্নয়ন করার কথা উল্লেখ করে বলেন, দরিদ্র বিমোচনে প্রাণী সম্পদকে প্রাধান্য দিচ্ছে সরকার। তিনি আরও বলেন, দেশের বাজারে গরুর মাংসের চাহিদা থাকায় বাংলাদেশে মাংস রপ্তানিতে আগ্রহী অনেক দেশ। কিন্তু আজকে বিয়ালারা নিজে একটা মহিলা এবং এই অ্যাসেসমেন্ট নিতে পারি, সেটা অবশ্যই হবে এবং সেটা আমরা যারা উৎপাদনের সাথে যুক্ত, লালন পালনের সাথে যুক্ত, তাদেরকে প্রাধান্য দেব। আমরা খালি ব্যবসার বিষয় হিসেবে রাখতে চাই। যারা জেলা পর্যায়ে কর্মকর্তারা আছেন এবং যারা কাজ করছেন, তাদের যে চাহিদা, সেটা আমার মনে হয় আমাদের খুব মনোযোগ দিয়ে শোনা দরকার এবং তাদের এই চাহিদা মাফিক যদি আমরা সরবরাহ করতে পারি, তাদেরকে যদি যে প্রয়োজনগুলো মেটাতে পারি, তাহলে বাংলাদেশে কিন্তু এই প্রাণীজ আমিষের ঘাটতি হওয়ার কোনো কারণ নেই।
শরীয়তপুরে পালং রাজগঞ্জ খালের নাব্য ফেরাতে খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সপ্তাহব্যাপী কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই যৌথ অভিযানে খাল দখল করে গড়ে ওঠা 9টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। পরে বাকিদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়। পালং রাজগঞ্জ খাল পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে গেল 25 নভেম্বর থেকে খালের ময়লা অপসারণ কার্যক্রম শুরু হয়। জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে শহরের আরও 2টি খালে অভিযান চালানোর কথা জানান তারা। দিনাজপুরের হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। অধিকার নিশ্চিত হলে এইডস যাবে চলে প্রতিপাদ্যে পালিত হয় দিনটি। বেলা 11টায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এবং হিলিতে কর্মরত বিভিন্ন এনজিওর সহযোগিতায় পালন করা হয় দিবসটি। দিনটিকে ঘিরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের কথা জানান। বরিশাল বাজার রোডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের 4 ইউনিট। বিস্তারিত জানাতে বরিশাল বাজার রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, সর্বশেষ কি অবস্থা, আগুনের কি অবস্থা এখন সর্বশেষ দেখছেন? কয়টা ইউনিট কাজ করছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থা একটু জানান আমাদের। মুন্না, বিকেল 4টার পরে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাজার রোড এলাকায়। এবং একটু জানিয়ে রাখি, বাজার রোড এলাকায় কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে এবং একদমই গায়ে গায়ে লাগানো বলা চলে। সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে একটি দোকান থেকে অন্য দোকানের আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুতই কিন্তু ছড়িয়ে পড়ে। এবং সেই ঘটনাটা এখানে আসলে ঘটেছে বরিশাল নগরের এই বাজার রোড এলাকায়। বিকেল 4টার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আসলে এখানে চলে আসে এবং 1 ঘন্টার চেষ্টায় তারা মোটামুটি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ধোঁয়ার যে তীব্রতা সেটি কিন্তু এখনও রয়েছে এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এখনও পানি দিচ্ছে সেই দোকান কিংবা গোডাউনগুলোতে এবং সেখানে কিন্তু কোনো ধরনের আগুনের যেন আর সূত্রপাত না হয় সেক্ষেত্রে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে। এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্রথম পর্যায়ে 4টি ইউনিট আসলেও পরবর্তীতে আরও 2টি ইউনিট একসাথে কাজ করে 6টি ইউনিটের চেষ্টায় তারা কিন্তু বর্তমানে আগুনটি নিয়ন্ত্রণে এনেছে। তবে ধোঁয়ার যে তীব্রতা সেটি কিন্তু কমছে না, সেটি এই মুহূর্তে এখনও রয়েছে এবং এখানে দেখছেন যে উৎসুক জনতা আসলে ভিড় করছে এবং এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু সেই দোকানের মালামাল যেগুলো রয়েছে তারা কিন্তু একের সাথে অন্যের সাথে কাজ করে সেগুলো কিন্তু উদ্ধার করেছে এবং সেগুলো সেই গোডাউনগুলো থেকে বের করেছে। এবং এই যে এলাকাটা যে গলির মধ্যে আসলে আগুনের সূত্রপাত হয়েছে সেই গলির মধ্যে বেশিরভাগই কিন্তু গোডাউন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং তারা বলেছেন যে বিকেলের সময় তারা এখানে আসলে এসে হঠাৎ করেই দেখে এই আগুনের চিত্র এবং আগুনটি আসলে কিভাবে লেগেছে কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির পরিমাণ এখনো আসলে জানা যায়নি। তবে আপনারা যে দেখছেন এই মুহূর্তে যারা ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং এই আগুন নিয়ন্ত্রণে আসলে চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণ পুরোপুরি হয়ে গেছে, তবে আগুনের সূত্রপাত যেন আবারও না ঘটে সেই লক্ষ্যে কিন্তু তারা এখনও কাজ করে যাচ্ছে। এবং এই মুহূর্তে দেখছেন এই যে গলিটি, এই গলিটির মধ্যেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এই গলির মধ্যে আমরা যতটুকু শুনতে পেয়েছি একটি সরিষার তেলের কারখানা কিন্তু গোডাউন রয়েছে, শোনা যাচ্ছে সেখান থেকেই আগুন লেগেছে কিংবা তার আশেপাশে কোনো একটি গোডাউন থেকে লেগেছে বলে জানিয়েছেন। এবং এই যে দেখছেন এই বিল্ডিংয়ের এখনও ভিতরে কিন্তু ধোঁয়ার কুণ্ডলি পাকাচ্ছে এবং এই ধোঁয়া কিন্তু আসলে অনেক দূর থেকে স্পষ্ট এবং আশেপাশের যারা দোকান কিংবা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছুটা আতঙ্ক তাদের মধ্যেও রয়েছে এবং তারা কিছুটা আতঙ্কিত হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং এই যে আসলে গলির মধ্যে আগুন নিয়ন্ত্রণেও কিন্তু কিছুটা বেগ পেতে হয়েছে যারা ফায়ার সার্ভিস কর্মী রয়েছে, কেননা গাড়ি গলির মধ্যে ঢোকানোর জন্য রাস্তা যে পরিমাণ জায়গা দরকার সে পরিমাণ জায়গা কিন্তু রাস্তায় কিন্তু জায়গা আসলে নেই, যার কারণে কিন্তু এখানে গাড়ি প্রবেশ করাতেও কিছুটা সমস্যা হয়েছে। তবুও তারা কিন্তু 1 ঘন্টার চেষ্টায় এখন বর্তমানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আবারও যেন আগুনের সূত্রপাত না ঘটে সে কারণেই কিন্তু তারা এখনও পানি দিয়ে যাচ্ছেন এবং উপর থেকে ভিতর থেকে কিন্তু তারা প্রতিনিয়ত পানি ছেটাচ্ছেন যাতে আগুনের নতুনভাবে কোনো সূত্রপাত না হয়। তো বরিশাল বাজার রোড থেকে এই ছিল অগ্নিকাণ্ডের সর্বশেষ আমার কাছে। মুন্না।
বরিশাল বাজার রোডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন অমিত হাসান। তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। রাস্তায় বরফ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন শীতের আগাম ছুটি কাটাতে বের হওয়া পর্যটক ও স্থানীয়রা। ক্ষয়ক্ষতি এড়াতে রোববার পর্যন্ত উইসকনসিন, মিশিগান ও ওহাইও ও নিউ ইয়র্কে শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এদিকে গেল শুক্রবার থেকে টানা 2 দিন ভারী তুষারপাতের কবলে পেনসিলভানিয়া রাজ্য। বিশেষ করে এরি শহরের আবাসিক এলাকায় তীব্র তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে জনজীবন। রাস্তাঘাটে বরফ জমে থাকায় দূরে কোথাও ভ্রমণে বাসিন্দাদের অনুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। আসাদ বিরোধী বিদ্রোহীদের অভিযানের জেরে আলেপ্পো শহর থেকে সাময়িকভাবে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিরিয়া সরকার। এরই মধ্যে শহরটির বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। এর আগে শনিবার সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গেল কয়েকদিনে নতুন করে সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নতুন সদস্য নিয়োগ দিয়েছে বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, গেল বুধবার থেকে সেনাবাহিনী ও বিদ্রোহীদের পাল্টা হামলায় নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত 20 জন বেসামরিক নাগরিক ছিলেন বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম। 2020 সালে বাশার আল আসাদ প্রশাসনের সাথে সমঝোতার ভিত্তিতে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলেও দেশটির উত্তর পশ্চিমে ইদলিব শহর ও এর আশপাশের এলাকার আধিপত্য ধরে রেখেছিল বিদ্রোহীরা। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 40 ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, আহত প্রায় অর্ধশত। এ নিয়ে গেল শনিবার উপত্যকাটিতে নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণে ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি অভিযানে অন্তত 12 জন নিহত হয়। একই হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের 4 কর্মীর প্রাণহানি হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। আলাদা বিবৃতি দিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে তারা। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা বিষয়ক আলোচনায় মিশরের কায়রোতে অবস্থান করছে হামাসের প্রতিনিধি দল। হোয়াইট হাউস বলছে, হামাস যেদিন জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেবে তারপর দিনই যুদ্ধবিরতি কার্যকর সম্ভব। অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির 5ম দিনেও শর্ত ভঙ্গের অভিযোগ করছে উভয় পক্ষ। দক্ষিণ সীমান্তে হামলার অভিযোগের পাশাপাশি বেশ কিছু গ্রামে বাসিন্দাদের ফিরতে দেয়া হচ্ছে না বলে দাবি স্থানীয় গণমাধ্যমের। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হলো আসন্ন বিপিএলের মাস্কট ডানা 36। সঙ্গে প্রকাশ করা হয় থিম সং। জুলাই বিপ্লবকে সামনে রেখে বিসিবি আর ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ। মাস্কট উন্মোচনের আগে জুলাই অনির্বাণ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেখানে তুলে ধরা হয় শহীদ আবু সাঈদ মুগ্ধদের দেশের প্রতি ভালোবাসার গল্প। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে মাস্কট উন্মোচন ছাড়াও ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। বাট আমি অত্যন্ত আশাবাদী যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার, তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআইডির উপদেষ্টা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।